পঞ্চম পর্ব। এদিকে অদ্ভুতভাবে পর্নস্টারদের ধর্ষণের যে ঘটনা তা কিন্তু ঘটেই চলল। প্রতি 15 থেকে 20 দিনের তফাতে একজন করে পর্নস্টার অপহরণ হতে থাকল। তার ঠিক দিন 15 পরে তাকে অচৈতন্য অবস্থায় কোনো জায়গা থেকে উদ্ধার করা হতে থাকে। তাদের প্রত্যেকেই একজন ভয়ঙ্কর দর্শন শিম্পাঞ্জির মতো বা বন মানুষের মতো এক ধর্ষকের কথা বলতে লাগল। পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এই ঘটনা নিয়ে খুব হইচই পড়ে গেল, কিন্তু সেই ঘটনার কোনো কুলকিনারা তারা করে উঠতে পারল না। এদিকে এইরকম একটা রোমহর্ষক ঘটনা দিনের পর দিন ধরে ঘটতে থাকায় ঘটনা শুধুমাত্র একটিমাত্র দেশে সীমাবদ্ধ থাকল না। পৃথিবীর প্রায় সব দেশের নামী নিউজ পেপারগুলোই এই নিউজ ছাপতে আরম্ভ করল। নিউজ পেপার সংস্থাগুলো তো আসলে মানুষ যে খবরগুলো চায় বা খুব আগ্রহ নিয়ে পড়ে সেই খবরগুলোই গুরুত্ব দিয়ে ছাপতে থাকে। আর এই ঘটনা পৃথিবীর সব দেশের মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলেছিল। এইরকম রেগুলার ইন্টারভ্যালে পর্নস্টারদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া, ওই অদ্ভুত দর্শন জীবের দ্বারা বেশ কয়েকদিন ধরে সমানে ধর্ষণ, তারপরে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় তাদের পাওয়া এবং প্রত্যেকের শরীরের কোনো উন্মুক্ত অংশে করা পার্মানেন্ট বাদুড়ের ট্যাটু। সেই সময় মোটামুটি পৃথিবীর সমস্ত চমকপ্রদ খবর পিপাসী মানুষজনের জন্য তাদের রেগুলার ফলো করা নিউজগুলোর মধ্যে একটা অন্যতম খবর হয়ে উঠেছিল। যাই হোক, সেই দিন ছিল একটা স্পেশাল দিন, কারণ অলিভিয়ার হাজব্যান্ড ফেমাস সায়েন্টিস্ট ডক্টর জর্জ গ্রাহাম এসেছিলেন আমাদের ল্যাবে। তিনি তখন আমাদের যিনি সুপারভাইজার তাঁর সঙ্গে একসাথে একটা প্রজেক্ট চালাচ্ছিলেন, কোলাবোরেশনে কাজ। তাই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সেদিন এসেছিলেন। আমি আর বনানী আমরা দুজন ছিলাম ল্যাবে নতুন। আমাদের আগে কখনো অত বড় একজন ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্টের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তাই সেদিন আমাদের গাইড আমাদের দুজনকে ডেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অত্যন্ত সৌম্যদর্শন একজন তরুণ সায়েন্টিস্ট, অসম্ভব শিষ্ট ব্যবহার আর অপরিসীম জ্ঞান ভদ্রলোকের। নিজের বিষয়ের ব্যাপারে গভীরতাও মুগ্ধ করে দেওয়ার মতন, অথচ আচার আচরণে এক ফোঁটাও অহংকার বা উদ্ধত্ত নেই। ভীষণ ভালো লাগল। সঠিকভাবে বলতে গেলে নিজেকে কেমন যেন ধন্য মনে হল, এত ভালো এবং বিখ্যাত একজন মানুষের সঙ্গে নিজেদের ল্যাবে বসে পরিচয় করতে পেরে। কথায় কথায় উনি ওনার রিসার্চের মূল বিষয়বস্তু সম্পর্কেও বললেন আমাদের। উনি মূলত কিছু প্রাণীর শরীরে পাওয়া কিছু এনজাইমের উপরে কাজ করছেন। সেগুলো থেকে স্ট্রোকের নিরামক ঔষধ আবিষ্কার করে সেই ওষুধের ম্যানুফ্যাকচারিং পেটেন্ট নেওয়ার ইচ্ছা আছে তার ভবিষ্যতে। আমি শুধু ভদ্রলোকের সাথে পরিচয় করার সময় একটা কথাই বারবার ভাবছিলাম, এই গুণী মানুষটার ভাগ্যে কেন যে অলিভিয়ার মতো জীবনসঙ্গিনী ছিল কে জানে। উনি কথা বলার ফাঁকে বারবার নিজের স্ত্রীর দিকে চোখের কোণ দিয়ে দেখে নিচ্ছিলেন। সে কেমন কাজ করছে সে খোঁজও নিচ্ছিলেন। এমনিতেই আমি অলিভিয়াকে একেবারেই পছন্দ করতে পারতাম না। তার উপর আবার সেদিন ডক্টর গ্রাহামের সাথে পরিচয় হওয়ার পর থেকে কেমন যেন মনটা বিতৃষ্ণায় ভরে গেল। অলিভিয়া সমান এই মানুষটার সঙ্গে প্রতারণা করে চলেছে। ঘণ্টাখানেক কাটালেন তিনি সেদিন আমাদের ল্যাবে। তারপরে তিনি আর আমাদের ল্যাব সুপারভাইজার দুজনেই নিজেদের মধ্যে প্রজেক্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে করতে বেরিয়ে গেলেন ল্যাব থেকে। তখন দুপুরের দিক হবে। কিছু প্রয়োজনীয় কাজ ছিল হয়তোবা ডক্টর মরিসের। যাওয়ার সময় তিনি আমাদের জানিয়ে গেলেন সেদিন আর আসতে পারবেন না ল্যাবে। তাঁরা দুজনে বেরিয়ে যেতেই সেদিন কি হলো খেয়ে জানে। গুটি গুটি পায়ে সবাই ল্যাব থেকে চলে গেল। কারোরই বোধ হয় বিশেষ কোনো ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট সেদিন চলছিল না। অলিভিয়ার হয়তো রবার্টের সাথে ডেটে যাওয়ার ছিল। সে যার যাই কাজ থাক,
সেটা প্রয়োজনীয় নয়। মোট কথা, শুধু আমি আর বনানী দুজনে ল্যাবে রয়ে গেলাম। বনানী আমার সঙ্গে সেদিনের সেই ঘটনার পর থেকে, মানে ওকে প্রপোজ করার পর থেকে আর কোনো কথাই বলেনি। আমাকে দেখলেই কেমন যেন গম্ভীর হয়ে যায়। বনানী আবার আমার সঙ্গে মোটে কথাই বলছে না। মনে মনে যথেষ্ট চাপে আছি সেই নিয়ে। বারবার করে শুধু ওর দিকে তাকাচ্ছিলাম, যদি অন্তত একবার দয়া হয়, আমার দিকে চোখ তুলে তাকায় একবার। সে অসম্ভব রেগে আছে, কিন্তু কেন যে আমার উপরে এতটা রাগল সেটাই বুঝতে পারছি না। প্রপোজ করার জন্য কি রেগে গেল এতটা? স্ত্রী আশ্চরিত্রাম। হে ভগবান, একটু শক্তি দাও। আমি এগিয়ে গিয়ে ওর সঙ্গে কথা বলতে চাই। যবে থেকে বন্ধু হিসেবে ওর সঙ্গে সম্পর্ক, তবে থেকে আজ পর্যন্ত কখনো ও আমার সঙ্গে এতদিন কথা না বলে থাকেনি। দিন অবশ্য গুনতিতে বেশি নয়, 4-5 দিন হবে, কিন্তু 4টে বা 5টা দিন আমার বনানী আমার সঙ্গে কথা বলবে না, এই যে আমার দুঃস্বপ্নের অতীত ছিল। মনে মনে সাহস সঞ্চয় করে এগিয়ে গেলাম। সাহস যে আমাকে করতেই হবে। এই কটা দিন বুকের মধ্যে অসহ্য চিনচিনে ব্যথা, কোনো কাজেই মন বসছে না। এই রকম মানসিক অবস্থা নিয়ে কতদিন কাটানো যায়? এগিয়ে গেলাম ডেস্কটার দিকে, যেটাতে বনানী কাজ করছিল। আমি যে পাশে এসে দাঁড়িয়েছি সেটাও বুঝল, কিন্তু আমার উপস্থিতি স্বীকার করল না মোটে। যেমন আপন মনে কাজ করছিল, করতে থাকল। একবারও আমার দিকে চোখ তুলেও তাকালো না। আমি ওর পাশে গিয়ে ওকে বললাম, তুই আমার সঙ্গে কথা বলছিস না কেন? ও আমার প্রশ্ন শুনেও আমার দিকে তাকালো না, ভ্রুক্ষেপই করল না যেন আমায়, নিজের কাজ করতে থাকল। হঠাৎ করে যেন বেশি বেশি কাজ করার ধুম পড়ে গেল তার। বনানী, কথা বল, কি হয়েছে বল তোর? এতদিন ধরে কথা বলছিস না কেন? জিজ্ঞাসা করলাম আবার, কিন্তু কোনো উত্তর নেই। আমার কষ্ট হচ্ছে বনানী, প্লিজ তুই বল, কেন এত রেগে গেছিস আমার উপরে? তবুও কোনো উত্তর নেই, যেন আমি দেওয়ালের সঙ্গে কথা বলছি। ওর হাত ধরে ওকে আমার দিকে ফেরানোর চেষ্টা করলাম। বনানী, আমার দিকে তাকা একবার। ও তাকালো না, মুখ নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। একটু যেন ধৈর্যচ্যুতি ঘটল আমার। ওর দুটো কাঁধে হাত রেখে ওকে ডেস্কের গায়ে চেপে ধরলাম। আমার খুব অস্থির লাগছে, ঘন ঘন শ্বাস পড়ছে। ওর কাঁধ দুটো একটু চেপে ধরে বললাম, তুই কি আমার সেদিনের ব্যবহারে বা কথায় কষ্ট পেয়েছিস? কিছুই উত্তর দিল না। ঘাড় কাত করে অন্যদিকে মুখ ঘুরিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ওর ওই পাশের দিকে ঘোরানো অভিমানী মুখটা দেখে কেমন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ডান হাতটা ওর গালে ছুঁয়ে বললাম, আমার খুব কষ্ট হচ্ছে বনা, কথা বল প্লিজ। ওর নামটা নিজের মতো করে ছোট করে নিয়ে ওকে সময় সময় বনা বলে ডাকতাম। ডাকটা শুনেই হলো নাকি কি কারণে কি হলো কে জানে, ও ছিটকে কিছুটা দূরে সরে গিয়ে ভীষণ অভিমানী কাঁদো কাঁদো গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, কষ্ট? কষ্ট শুধু তোর একার হয় বল? আমার কোনো কষ্ট হয় না। আমি খুব অবাক হলাম। ঠিক এই রকম উত্তর আমি আশা করিনি। বললাম, কিসে কষ্ট পেয়েছিস বনা? সেদিন যা বলেছি তাতে, নাকি যা করেছি? কি করেছিস তুই? তোকে যা বলেছি, যা করেছি। কি করেছিস তুই? মুখ নিচু করে অপরাধীর মতো বললাম, আসলে আমি তোকে অনেকদিন ধরেই বলতে চাইছিলাম, ঠিক সাহস করে বলতে পারছিলাম না। বনানীর উত্তেজিত গলায় আমার কথা শেষ হল না। কি বলেছিস সে কথা ছাড়,
কি করেছিস তার আগে সেটা বল। কি করেছি? বেশ অবাক হলাম, কারণ আমি সেদিন মুহূর্তের জন্য দুর্বল হয়ে ওর ঠোঁটের কাছে মুখটা নিয়ে গেছিলাম বটে, তবে শেষ পর্যন্ত নিজেকে সংযত করে নিয়েছিলাম। তাই ও যে ধরনের অভিযোগ করতে চাইল সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। বললাম, দেখ, আমি মানছি যে কিছুক্ষণের জন্য আমি দুর্বল হয়ে পড়েছিলাম, বাট আলটিমেটলি আই চেকড মাইসেলফ, সো ইউ ক্যান ব্লেম। ইয়েস, আই ক্যান ব্লেম ইউ। ও যেন উত্তরোত্তর আরো বেশি উত্তেজিত হয়ে উঠছিল। কে বলেছিল তোকে চেক করে নিতে? তুই কেনই বা করতে গেছিলি আর কেনই বা চেক করলি? হ্যাড ইউ টেকেন দ্য পারমিশন ফ্রম মি? আমি কিছুই বুঝতে পারলাম না ও কি বলতে চাইছে। হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলাম। আরও উত্তেজিত গলায় বলে চলল, তোরা, আই মিন ছেলেরা, আমাদের মেয়েদের কি মনে করিস রে? যখন যা ইচ্ছা করবে তাই করবি, আবার চেক করে নিতে ইচ্ছা করলে তাও করবি। আমরা কি তোদের দম দেওয়া পুতুল? আমি কিছুই বুঝতে পারছিলাম না, মাথাটা কেমন যেন করছিল। এগিয়ে গিয়ে ওর দুটো কাঁধে হাত রেখে বললাম, তুই যে কোনো একটা কারণে খুব কষ্ট পেয়েছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কারণটা এখনো বুঝতে পারছি না। আমি প্রপোজ করেছি বলে কি তুই? চুপ কর। তোরা কি ভাবিস নিজেদের? তোদের যখন যা ইচ্ছা করবে করতে পারিস, আর সেটা রিসিভ করার জন্য যে মেয়েদেরও শরীর মনে একটা প্রিপারেশন প্রয়োজন হয়, বুঝিস সেটা? চেক করে নিলাম, খুব তো বলছিস। চেক করে নিলে আমাকে অপমান করা হয় কিনা ভেবে দেখেছিলি কি? বলে ফেলেই ও যেন চমকে গিয়ে থেমে গেল। বলার উত্তেজনায় যে নিজের মনের এই একান্ত নিবিড় অনুভূতি, সূক্ষ্ম যন্ত্রণার কথা আমাকে বলে ফেলবে ভাবতেও পারেনি বোধহয়। লজ্জায় লাল হয়ে উঠল ওর মুখটা। দুটো গালে কে যেন আবির ছড়িয়ে দিয়েছে। অভিমান, কষ্ট, লজ্জা সব মিশ্রিত মুখচ্ছবি, দুটো চোখে জল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এ কি বলল বনানী? আমি ওকে চুমু খেতে গেছিলাম সেদিন নিজের অজান্তেই, আর ও মন প্রাণ দিয়ে সেটাই আশা করেছিল, তাই তো? সেই জন্যই তো ও সেদিন দুটো চোখ বন্ধ করে নিষ্পন্দ দাঁড়িয়েছিল, প্রতি মুহূর্তে আশা করেছিল দুটো উষ্ণ ঠোঁটে স্পর্শ। কিন্তু আমি সে কাজ সমাপ্ত করিনি, আরও তাতেই অপমানিত বোধ করেছে। হে ঈশ্বর, এ যে আমার স্বপ্নের অতীত। বনানীও তবে মনে মনে আমাকে, মেয়েটা তো তবে আমায় ভালোবাসে মনে মনে। আনন্দে নেচে উঠল মনটা। তার সঙ্গে একটা চিনচিনে ব্যথাও অনুভব করলাম ওর অভিমানী মুখটার দিকে তাকিয়ে। সেই তো, একটুও তো ভুল বলেনিও। আমি তো ওকে অপমানই করেছি সেদিন। উত্তেজনা চেপে রাখতে পারলাম না। ওকে বুকের কাছে টেনে নিয়ে বললাম, বনা, তুই আমায়, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। একবার বল, তুই আমায়। ওর অভিমান যায়নি। আমার আলিঙ্গনের মধ্যেও ও নিজেকে শক্ত করে রেখে দিল। বাধ্য হয়ে ওর মুখটা জোর করে তুলে ওকে বললাম, একবার আমার চোখের দিকে তাকাবো না? দেখ দেখ, তোকে তোকে কষ্ট দিয়ে আমিও কম কষ্ট পাইনি। কি মনে ভাবলো কে জানে। এতক্ষণ পরে আমার চোখের দিকে তাকালো চোখ তুলে। দু চোখে টলটল করছে জল। না, অনেক সংযম দেখানো হয়েছে, আর পারলাম না। সেদিনের অসম্পূর্ণ কাজটা সেরেই ফেললাম। ওর ওই কান্না ভেজা পাতলা দুটো ঠোঁটে। ও ভালো লাগায় একবার কেঁপে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে দু হাতে করে জড়িয়ে ধরলাম ওকে। মনে মনে ভাবলাম, ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহারও আমার জীবনে। ও আমার বুকে মুখ লুকাল। বনানীকে জীবনে পাওয়া বা ওকে অনুভব করতে পারার সুযোগ পাওয়া
আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর মধ্যে একটা। ভীষণ সুন্দর একটা মন ছিল ওর, বলা ভালো একটা মনের আকাশ ছিল। সেখানে একবার পৌঁছতে পারলে ছিল মুক্তির স্বাদ, অনাবিল আনন্দ। মেয়েটা আমাকে কখনো বাঁধতে চায়নি, শুধু নিজের ভালোবাসাটুকু দিয়ে যেত নিঃশব্দে। কখনো চাওয়া পাওয়ার হিসেব বুঝে নিতে চায়নি। প্রত্যাশাহীন নিঃস্বার্থ ভালোবাসা ছিল ওর। ওকে আমার বরাবরই ভালো লাগতো, তবে যবে থেকে ওর মনটাকে ছুঁতে পেরেছিলাম, দেখলাম জীবনের গতি সেখানে সমুদ্রের ঢেউয়ের মতন আছড়ে পড়ে প্রতি মুহূর্তে। জীবনী শক্তিতে ভরপুর সেই ঢেউয়ের মধ্যে ডুব দিলে প্রতিবার তুলে আনা যায় বেঁচে থাকার রসদ। যাই হোক, এইভাবে কয়েক মাস কাটল। সে কটা মাসে স্মৃতি বলতে শুধুই প্রেম, মাদকতা। যে সময়টার কথা বললাম, সেই সময়টা হয়তোবা আমার জীবনের থেকে পাওয়া শ্রেষ্ঠ সময়। কিন্তু ভালো সময় কখনো দীর্ঘস্থায়ী হয় না। দেখতে দেখতে কটা মাস কেটে যেতে এলো সেই রাত, যে রাতের পরে আমার জীবনের সব সূক্ষ্ম আনন্দের অনুভূতিগুলো নিভে গিয়ে ছেয়ে গেছিল ভয়, অজানা আশঙ্কা আর নিদারুণ মানসিক যন্ত্রণার কালো মেঘে। সেদিন বাকিরা সন্ধ্যা হওয়ার আগেই যে যার কাজ শেষ হতে ল্যাব ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ছিলাম শুধু আমি আর বনানী। সেদিন আমার খুব ইম্পর্টেন্ট কিছু এক্সপেরিমেন্ট চলছিল, তাই ল্যাবে শুধু আমরা দুজন থাকা সত্ত্বেও সেই সুবর্ণ সুযোগ কোনো কাজেই লাগাতে পারিনি। অন্তত একবার দুজনে কাছাকাছি এসে দাঁড়ানো, গালে একটা আলতো চুমু, সেটুকু তো ঘটা উচিতই ছিল। কিন্তু তখন আমার নিঃশ্বাস ফেলার সময়টুকুও ছিল না, তাই একবার ওর দিকে চোখ তুলে তাকানোর ফুরসতটুকুও পাইনি। ও সেটা লক্ষ্য করে ছোটখাটো ঘটনা ঘটিয়ে উত্ত্যক্ত করতে লাগলো আমাকে। ভালোবাসার মানুষটার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা যাকে বলে। এমনিতে যে ব্যাপারটা খুবই মিষ্টি তাতে সন্দেহ নেই, কিন্তু সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ওর ওই ধরনের ছোটখাটো জ্বালাতনগুলোয় বিরক্ত হচ্ছিলাম। সেটা বুঝতে পেরে ওর চোখ দুটো জলে ভরে উঠল। আমার উপরে অভিমান করে ছলছল চোখে ল্যাব থেকে বেরিয়ে গেল। ব্যাস, আমার সব কাজ গুলিয়ে গেল মাথার মধ্যে। আমার বনানী আমার ব্যবহারে কষ্ট পেয়ে চলে গেছে, শুধু এইটাই বারবার করে মাথার মধ্যে ঘুরতে লাগলো। আর বেশিক্ষণ কাজে মন বসাতে পারলাম না। যাই হোক, যা হোক করে তাড়াতাড়িতে হাতের কাজগুলো সেরে নিয়ে ফিরে চললাম ফ্ল্যাটের দিকে। আমার ফ্ল্যাটের পাশেরটাই বনানীর। আগে ওর অভিমান ভাঙিয়ে তারপর নিজের ফ্ল্যাটে যেতে হবে। একটু সাধ্য সাধনা করতে হলো বটে, কিন্তু তাতে দেখলাম ওর রাগ পড়ল। আসলে ও আমার উপরে বেশিক্ষণ রেগে থাকতেই পারত না। ওর রাগ ভাঙিয়ে নিজের ফ্ল্যাটে চলে এলাম। কিন্তু তারপরেই হঠাৎ করে খেয়াল হলো, সেদিনের এক্সপেরিমেন্টের শেষ যে ইম্পর্টেন্ট ডেটাটা ছিল, যেটা নোট ডাউন করার জন্য সারাটা দিনের অত পরিশ্রম, সেটাই বেমালুম ভুলে গেছি। মাথায় হাত পড়ল। পড়ি কি মরি করে ছুটলাম আবার ল্যাবে। ল্যাবের দরজায় ইন্টারলক সিস্টেম ছিল। বাইরে থেকে খুলে ঢুকে আবার প্রয়োজনে ভেতর থেকে লক করে দেওয়া যায়। আমাদের প্রত্যেকের কাছেই ডুপ্লিকেট চাবি থাকত। আমি ল্যাবে ঢুকে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করলাম। তারপরে বেরিয়ে আসছি ল্যাব থেকে, হঠাৎ যেন মনে হলো টিস্যু কালচারের রুমটার লাইট অফ রয়েছে। অন্ধকার হয়ে রয়েছে রুমটা। সাধারণত আমাদের ল্যাবের টিস্যু কালচারের রুমটা লাইট কখনো অফ করা হতো না, কিন্তু সেদিন রুমটা অন্ধকার দেখে আমার একটু খটকা লাগলো। কেউ কি ভুল করে লাইট অফ করে দিয়েছে? রুমটার দিকে গেলাম লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু কাছে গিয়ে ক্ষীণ একটা গোঙানির মতো শব্দ পেলাম, কিংবা
ঠিক যেন শব্দ নয়, একটা কম্পনের মতো। এয়ারটাইট রুম, তার ভেতর থেকে বাইরে খুব ক্ষীণ হলেও একটা কম্পন আসছে, অর্থাৎ ভেতরে বেশ ভালো রকম হচ্ছে শব্দটা। মাথার মধ্যে অনেক রকম চিন্তা এলো, ঘরটার ভেতরে কিসের শব্দ হচ্ছে? ল্যাবে তো স্কলাররা আর গাইডরা ছাড়া কারো ঢোকার কথাও নয়। কেমন যেন গাটা ছমছম করে উঠল। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ভাবলাম, তারপরে সিদ্ধান্ত নিয়ে দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলাম। রুমের ভেতরে ঢুকতেই শব্দটা বেশ স্পষ্ট আর জোরে শুনতে পেলাম। গোঙানির ঠিক নয়, বরঞ্চ যন্ত্রণাময় যৌন মিলন হলে বা মতের বিরুদ্ধে জোর করে যৌন মিলন করলে কিছুটা সেই রকম নারী কণ্ঠের যন্ত্রণাময় তীক্ষ্ণ একটা গোঙানি। কিছুটা ভয়ে, কিছুটা উত্তেজনায়, কিছুটা রাগে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। নিজের অজান্তেই হাত চলে গেল সুইচের দিকে। আলো জ্বালালাম। আলো জ্বালাতে যা দেখলাম তাতে করে আমার সারা শরীর হিম হয়ে গেল। দেখলাম থলথলে চর্বিতে ভরা কুচকুচে কালো লোমে ভর্তি একটা পুরুষের শরীর উপুর হয়ে রয়েছে একটা নারী দেহের উপরে। গোঙানির মতো শব্দটা মেয়েটির মুখ থেকেই বেরোচ্ছে। সে তার উপরে চড়ে থাকা একটা ভাল্লুকের মতো বিশাল শরীরের নিচে প্রায় পিষ্ট। গা ঘিন ঘিন করে উঠল আমার। যৌন মিলন আসলে খুব শৈল্পিক ব্যাপার বলে মনে হয় আমার। আমাদের দেশেই প্রাচীনকালের অনেক মন্দিরের গায়ে যে কারুশিল্পের মতো করে বিভিন্ন যৌন মিলনের দৃশ্য খোদাই করা থাকত, তা কিন্তু শুধু শুধু নয়, সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমিত এবং যথাযথ যৌনাচার দুটো ভালোবাসার মানুষের মধ্যে আত্মার পরিচয় ঘটায়, আদিশক্তির মিলন ঘটে বলে আমি মনে করি। কিন্তু বিকৃত যৌনক্রিয়ার মতো জঘন্য দৃশ্য পৃথিবীতে খুব কম আছে। এই রকম কুৎসিত দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। মাথা, শরীর সব কেমন যেন অবশ হয়ে এলো। কিন্তু তখনও বিস্ময়ের সবটাই বাকি ছিল। লাইটটা জ্বালাতেই একটু পর হুঁশ ফিরে উপর হয়ে পড়ে থাকা সেই ভাল্লুকের মতো শরীরটা যেন একটু চমকে উঠে মুখ তুলে আমার দিকে তাকালো। তাতে করে যা দেখলাম সেই দৃশ্য আমি জীবনে কখনো ভুলতে পারব না। তিনি আর কেউ নন, আমাদের ল্যাব সুপারভাইজার ডক্টর অ্যান্ড্রু মরিস। আলো জ্বলে উঠতে তিনি সরাসরি মুখ তুলে আমার দিকে তাকালেন। ভয়ঙ্কর সে চাউনি, হিংস্র নেকড়ের মতো জ্বলন্ত, আবার প্রাণহীন মরা মাছের মতো ঠান্ডা। অদ্ভুত অভিব্যক্তির মিশ্রণের চাউনি। আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল সে চাউনি দেখে। কিন্তু এখনো শেষ নয়। ডক্টর মরিস মুখটা তুলতে নিচে যে শুয়ে গোঙাচ্ছে তার মুখটাও আমি দেখতে পেলাম। সে মুখের একটু অংশ দেখতে পেলেও ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অলিভিয়া! আমার কিছুক্ষণের জন্য মনে হলো যেন হুড়মুড় করে আমার পায়ের তলার মাটি সরে গেল। ডক্টর মরিসের দৃষ্টিতে এমন কিছু ছিল যার থেকে যদি সামনের লোডেড গান ধরা থাকত তাহলে উত্তেজনা কম হতো। আমার অ্যাড্রিনালিন ক্ষরণ চরমে উঠল, বুক ধড়পড় করতে লাগল। কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তাও মনে করতে পারিনি পরে কখনো। যখন হুঁশ ফিরল, আবিষ্কার করলাম আমি ঊর্ধ্বশ্বাসে নিজের ফ্ল্যাটের দিকে ছুটে চলেছি। গোটা শরীর ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে গেছে। নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়েও পা দুটো চলে গেল পাশে বনানীর ফ্ল্যাটের দিকে। বনানী ফ্ল্যাটের দরজা খুলে আমার চোখ মুখের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। পুরো রাস্তাটা ছুটে আসার সময় মনে হচ্ছিল যেন ডক্টর মরিসের সেই চাহনিটা
আমাকে তাড়া করে আসছে। আমি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে দরদর করে ঘামতে লাগলাম। বনানী অজস্র প্রশ্ন করতে লাগলো বটে, কিন্তু তার এক বর্ণ আমার কানে ঢুকল না। ও আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওর বিছানার উপরে বসালো। সোয়েটার জাতীয় গরমের কিছু পরেছিলাম বোধহয়, সেটা খুলে দিয়ে শার্টের বোতাম কয়েকটা খুলে দিয়ে তোয়ালে দিয়ে ঘাম মুছিয়ে দিল। আমাকে ওই রকমভাবে ভয় পেতে দেখে ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটা সেদিন।